আসসালামু আলাইকুম। ভারতের বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট পড়ে যাওয়া নাকি একটা অ্যাক্সিডেন্ট। আমাদের দেশের নির্বাচক প্যানেলের এক সদস্য এই কথাই বলেছেন। আমার খুব পছন্দের একজন ক্রিকেটার। ক্রিকেটার হিসেবে যতটা সফল ছিলেন নির্বাচক প্যানেলে ততটা সফল এখন পর্যন্ত তিনি হতে পারেননি। আমার কাছে কেন যেন মনে হয় এই নির্বাচক প্যানেলে যারা রয়েছেন বা নির্বাচকের যে পেশাটি রয়েছে সেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এবং বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করলে এটা অবশ্যই আরো বেশি চ্যালেঞ্জিং। কিন্তু তারা যে চ্যালেঞ্জটা নিয়েছেন সেটা কতটা যুক্তিযুক্তভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করছেন। আমাদের দেশে বর্তমানে যে নির্বাচক প্যানেল কাজ করে এটা সত্য কথা যদি বলি তাহলে খুব অ্যানালিটিক্যালের জায়গা থেকে তারা খুব বেশি কাজ করে না। পরিসংখ্যানগতভাবে খুব বিশ্লেষণ করে যে একটা দল নির্বাচন করা হয় বা দল নির্বাচন করা উচিত সেই জায়গায় আমার কাছে মনে হয় না তারা খুব বেশি কাজ করেন। কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে আমাদের দেশের যারা সংবাদকর্মী রয়েছেন বা এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলে থাকেন তারাই কিন্তু একটা দল নির্বাচন করে ফেলেন। সেখান থেকে আমার মনে হয় তারা টুকটাক কিছু পরিবর্তন করে এই একটা দল ওই টুর্নামেন্ট বা সিরিজের জন্য ঘোষণা করে থাকেন। এতগুলো কথা বলার পেছনে একটাই কথা, এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে দলটা তারা নির্বাচন করেছেন এটা অ্যাবসলিউটলি একটা রং সিদ্ধান্ত ছিল এবং সেটা পরিসংখ্যানগতভাবে সেটা অ্যানালাইসিস করে কি কি ভুল রয়েছে তার একটা জায়গায় আমি শুধুমাত্র তুলে ধরব। আশা করি আমার এই ভিডিওর সঙ্গে আপনারা থাকবেন। আমাদের যে তিনজন ওপেনার এই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নির্বাচন করা হয়েছে বা নির্বাচক প্যানেল যে তিনজন ওপেনারকে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ করে দিয়েছে এটাই সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত। ধরুন এর ভিতরে সবচেয়ে এক্সপেরিয়েন্স হচ্ছে সৌম্য সরকার। সৌম্য সরকারের একটা পরিসংখ্যান শুধুমাত্র তুলে ধরব। সৌম্য সরকার এই আইসিসির ইভেন্টগুলোতে কতটা সফল। এখন পর্যন্ত তিনি বাংলাদেশের হয়ে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত 3টা ওডিআই ফরম্যাটের আইসিসি ইভেন্টে অংশগ্রহণ করেছে বাংলাদেশের হয়ে অ্যাজ এ ওপেনার। এই 3টা আইসিসি ইভেন্টে তিনি 18টি ম্যাচ খেলেছেন। এই 18 ম্যাচে তিনি মাত্র 375 রান করেছেন, এগেইনস্টে মাত্র একটা 50 করেছেন। ওপেনার হিসেবে 18টি ম্যাচ আইসিসি ইভেন্টে খেলে মাত্র একটা 50, সেটাও 2015 সালের বিশ্বকাপে তিনি 51 রানের একটা ইনিংস খেলেছিলেন এবং এই 18টি ম্যাচ থেকে 375 রান, অ্যাভারেজ মাত্র 20। পরবর্তীতে এবছরও একটা ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছেন, সেখানে 0 রানে আউট হয়েছেন। সেটা যদি অ্যাড করি তাহলে তার গড় নেমে আসবে 20-এরও নিচে। একজন ওপেনার তার সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন ওপেনারের অ্যাভারেজ হচ্ছে 20-এর নিচে আইসিসি ইভেন্টে। আরেকজন ওপেনার তানজিদ হাসান তামিম, তিনি যদিও সবেমাত্র তার ক্যারিয়ারটা শেষ করেছেন কিন্তু তারপরও তিনি 2টি আইসিসি ইভেন্ট ইতিমধ্যে খেলেছেন, ওডিআই ফরম্যাটে একটি এবং টি20 ফরম্যাটে একটি। দুটার একটাতেও ভালো করেননি। ওডিআই ফরম্যাটে পরিসংখ্যানটাই যদি একটু বলি, তিনি সেখানে 9টি ম্যাচ খেলেছেন, একটা 50 পেয়েছেন, সর্বমোট রান করেছেন 135, তার অ্যাভারেজ হচ্ছে 15। আইসিসি ইভেন্টে তার অ্যাভারেজ হচ্ছে 15। আরেকজন ওপেনার পারভেজ হোসেন ইমন, তার এখন পর্যন্ত ডেবুই হয়নি। এটা শুধুমাত্র ওই আইসিসি ইভেন্টগুলোর পরিসংখ্যানটা বললাম। এর বাইরেও আরেকটি বিষয় রয়েছে, তারা সবাই বাঁহাতি ওপেনার। এই বাঁহাতি ডানহাতি একটা কম্বিনেশন তো আমরা অবশ্যই নিতে পারতাম। আমরা কি কারণে যেন লিটন কুমার দাসকে এই আইসিসির এই ইভেন্টে আমরা দলভুক্ত করি নাই। হতে পারে, বলতেই পারেন সাম্প্রতিক পারফরমেন্স ভালো না, কিন্তু আইসিসির ইভেন্টগুলোতে কিন্তু একমাত্র যদি ডানহাতি এই ওপেনারের কথা বলি এবং সাম্প্রতিক সময়ে যারা রয়েছেন তাদের মধ্যে এই লিটন কুমার দাসই আইসিসির ইভেন্টগুলোতে সফল। এর আগে তিনি 2টি আইসিসি ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলেছেন এবং 2টি ইভেন্ট হচ্ছে 2টাই ওডিআই বিশ্বকাপ, 2019 এবং 2023-এর বিশ্বকাপ। এই আইসিসি ইভেন্টে তিনি এখন পর্যন্ত 14টি ম্যাচ খেলেছেন, সেখানে রান করেছেন 468 রান, 3টি অর্ধশতক, সর্বোচ্চ রান হচ্ছে 94 অপরাজিত থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ম্যাচটি খেলেছিলেন। তার অ্যাভারেজ হচ্ছে আইসিসি ইভেন্টে 36। তাহলে
এই পরিসংখ্যানগুলো যদি আমাদের নির্বাচক প্যানেলের সদস্যরা যদি অ্যানালাইসিস করতো, তাহলে কোনো কারণেই আমার মনে হয় না লিটন কুমার দাসকে বাদ দেওয়া উচিত ছিল। লিটন কুমার দাসকে তারা এই তিনজনের যে ওপেনিং বা টপ অর্ডারে তিনজন ব্যাটসম্যানকে এইবারে সিলেক্ট করেছে, তার ভিতরে লিটন কুমার দাস নেই। ইতিমধ্যে একটি ম্যাচ হয়েছে, সেখানে তো ওই যে 35 রানে 5 উইকেট, প্রথমেই বাংলাদেশ ব্যাটিং করতে নেমে দেখেছি আমরা। আরো 2টি ম্যাচ বাকি রয়েছে। কেন যেন কাকতালীয়ভাবে হলেও আমি যখন এইসব বিষয়ে পার্টিকুলার এইসব বিষয়ে কথা বলি, তখন দেখা যায় পরবর্তী ম্যাচে সেটার আবার ইমপ্যাক্ট হয়, সেটা আবার নতুন করে ভালো কিছু রেজাল্ট আসে। আমার প্রত্যাশা আমার এই আলোচনার পরে বাংলাদেশ যে ম্যাচটি খেলবে, আমাদের দেশের ওপেনাররা সেই ম্যাচে জেগে উঠবে। এটা আমাদের প্রত্যাশা এবং স্বপ্ন। বাস্তবতা কি হবে সেটা নিউজিল্যান্ড এবং পাকিস্তানের ম্যাচেই দেখব। তবে অ্যানালিটিক্যালের জায়গা থেকে, এই বিশ্লেষণের জায়গা থেকে পরিসংখ্যানগতভাবে যদি আলোচনায় আরেকটু বিশ্লেষণ করা যেত, তাহলে নির্বাচক প্যানেল আরো বেটার কোনো দল দিতে পারত। সেটা বরাবরই বাংলাদেশের পার্সপেক্টিভে ব্যর্থ হচ্ছে। এই জন্যই এসব নির্বাচকের বা নির্বাচক মণ্ডলী বা নির্বাচক প্যানেলের সদস্যরা এগুলোকে অ্যাক্সিডেন্ট বলে উড়িয়ে দিচ্ছে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আবারও অন্য কোনো বিষয় নিয়ে আবারও সামনে আসবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।